ঘটনা। ভৌতিক ঘটনার সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। এখানে গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভৌতিক ঘটনার 12 নম্বর এপিসোডে। আমি সোমনাথ আছি আপনাদের সাথে। সাউন্ডে সুমন আর গ্রাফিক্স এবং এডিটিংয়ে রয়েছেন সোম। আজকে আপনারা শুনতে চলেছেন কামিন হাউসের প্রেতাত্মা। ও আরেকটা কথা, আপনারা এখন আমাদের গল্প শুনতে পারবেন এক্সক্লুসিভলি স্পটিফাই পডকাস্টে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে লিঙ্ক সংগ্রহ করতে পারেন। তো আর বেশি দেরি না করে আমরা আজকের গল্পটি শুরু করলাম। যে ঘটনাটার কথা বলতে চলেছি সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। ফলে আপনাদের কাছে গল্পটা অবিশ্বাস্য ও আজগুবি মনে হলেও আমার সেটা উড়িয়ে দেওয়ার উপায় নেই। মিস্টার কামিনের সেই কুখ্যাত বাড়ি থেকে ফিরে আসতে পেরেছি তা এখনও আমার বিশ্বাস হচ্ছে না। একটা সময় মৃত্যু এসে সত্যি গ্রাস করেছিল আমাকে। নেহাত শব্দ নিয়ে খানিকটা জ্ঞান ছিল বলে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছি। কিভাবে পেরেছি সেটা বলার জন্যই এই গল্পের অবতারণা। তবে গল্পটা শুরু হওয়ার আগে সেই কামিন হাউসের সম্পর্কে কয়েকটা কথা বলে নেওয়া দরকার। আমি মিস্টার কামিনের এই কামিন বাড়ির কথা জানতে পারি একটা টেপ রেকর্ডার থেকে। কলকাতার একটা পুরনো জিনিসের দোকান থেকে একটা আধ ভাঙা টেপ রেকর্ডার কিনেছিলাম। সেটা যে চলবে না তা আমি জানতাম। ভেবেছিলাম ঘরের এক কোণে অ্যান্টিক জিনিস হিসাবে সাজিয়ে রেখে দেব। কিন্তু পরিষ্কার করতে গিয়ে দেখি তার ভিতরে একটা ক্যাসেট রয়ে গেছে। অর্থাৎ টেপটা শেষ যে চালিয়েছিল সেই ক্যাসেটটা আর ভেতর থেকে বার করেনি। ক্যাসেট সহই বিক্রি হয়ে গেছে। রেকর্ডটা সত্যি আর চলে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ক্যাসেটের কিন্তু বেশিরভাগটাই শোনা যায়, যদিও আওয়াজ খুব একটা স্পষ্ট নয় আর থেকে থেকে কোনো কারণে থেমে যায় সেটা। তবু সেটা বাদ দিয়ে যতটুকু শোনা যায় সেটা ভারী ভয়াবহ। ভেবেছিলাম পুরনো জিনিস, গান বাজনা কিছু থাকবে, কিন্তু চালিয়ে দেখলাম সেসব হওয়ার বদলে কিছু কথা রেকর্ড করা আছে। শুনলে বোঝা যায় একজন মানুষের হানাবাড়িতে কাটানোর ভয়ানক কথা। এককালে সে বাড়িতে একসাথে 4-4টে খুন হয়েছিল। মিস্টার কামিনের নামক ব্যক্তি এবং তার মেয়ে ও তার বউকে হত্যা করে 6 জন ডাকাত। পাড়ার কেউই বিদেশি পরিবারটিকে পছন্দ করত না। ফলে অনেক চিৎকার চেঁচামেচিতেও কেউ তাদের সাহায্য করতে আসেনি। সকালে পুলিশের লোক রক্তাক্ত ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আর তারপর থেকেই বাড়িটি নাকি হন্টেড হয়ে ওঠে। তাছাড়া এর বাইরেও খানিকটা ইতিহাস আছে। পুলিশের কেস ডায়েরি ঘাঁটতে ঘাঁটতে একটা ছোট খবর চোখে পড়ে আমার। এই 6 জন ডাকাতের মধ্যে একজন ছিল নিধিরাম। কামিন পরিবারের সেই ভয়াবহ ঘটনা যে রাতে ঘটে তার থেকে প্রায় বছর 30-এর পরে সম্প্রতি সে ধরা পড়ে এবং যাবতীয় অপরাধ স্বীকার করেছে। মুশকিলটা হয় কামিন পরিবারের বেলায়। সে স্পষ্ট দাবি করে ওই পরিবারের 4 জনের মধ্যে একজনকেও তারা হত্যা করেনি। তারা 4 জনে যেই ঘরে ঘুমোচ্ছিল সেখানে বাইরে থেকে ছিটকেনি তুলে আটকে দেওয়া হয় তাদের। ডাকাতরা জানতো কামিন পরিবার যতই চিৎকার করুক না কেন কেউ তাদের বাঁচাতে আসবে না। যথারীতি কামিনরা চিৎকার করতে থাকে এবং ডাকাতরা নিশ্চিন্তে বাড়ির সমস্ত আলমারি ও লকার ভেঙে চুরি করে বাইরের দরজা আটকে সরে পড়ে। 4 জনেরই যে খুন হয়েছে সে কথা খবরের পাতায় জানতে পেরে ডাকাতরা অবাক হয়ে যায়। ডাকাতের পরে কেউ এসে হত্যা করে তাদের। কিন্তু কে?
এবং কেন? এ প্রশ্নের উত্তর খোঁজার আর চেষ্টা করা হয়নি। পুলিশের তরফ থেকে ধরে নেওয়া হয় নিধিরাম মিথ্যে কথা বলছি। আমার কিন্তু ব্যাপারটা বিশ্বাস হয়নি। এতগুলো খুন যখন স্বীকার করেছে, তাহলে এই 4টে খুনের ব্যাপারে মিথ্যে কথা বলবে কেন নিধিরাম? তাহলে কি সত্যি সেদিন অন্য কিছু হয়েছিল? এছাড়াও একটা কথা আমি নিধিরামের কথা থেকে বুঝেছি, মিস্টার ক্যামিন ও তার পরিবারের বিশেষ ক্ষমতা ছিল, যার ফলে ডাকাতদের অনেকক্ষণ ঘোল খাইয়েছিল তারা। তবে সেই ক্ষমতাটা আসলে কি তা আমি জানতে পারিনি। ঘটনাটা পরে কৌতূহলী হয়ে আমি বৃদ্ধ নিধিরামের সঙ্গে দেখা করি, কিন্তু সে বেচারা এখন ভালো করে কিছুই মনে করতে পারে না। শুধু এটুকু বলতে পারে কামিন পরিবারের কাউকে সে খুন করেনি, বেশ আর কিছুই নয়। এ ঘটনার অন্য কোনো স্মৃতি নেই তার। তবে ডাকাতি করে ফেরার পর একটা জিনিস তার মাথায় আসে, ইঞ্চি 2 একটা কাঠের বাক্স। সেটা নাকি এতদিনে বহুবার চেষ্টা করেও ফেলতে বা বেচতে পারেনি, খুলেও দেখেনি কোনো দিন। চলে আসার আগে সেটা আমাকেই দিয়ে দিয়েছেন। আপাতত সেটা আমার ব্যাগেই থাকে। এই ঘটনাটা যেহেতু প্রচুর পুরনো, তাই ইন্টারনেট ঘেঁটে খুব একটা তথ্য আমি সংগ্রহ করতে পারিনি। ক্যাসেটের ভদ্রলোকের বর্ণনায় বারবার কিছু শব্দের কথা বলা আছে। সেই শব্দগুলো কামিন হাউসের একটি বিশেষ ঘর থেকে মাঝে মধ্যে শোনা যায়। এমন কিছু শব্দ যা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার বিবরণ দেয়। আমার নিজের ধারণা, এই সমস্ত শব্দ মন দিয়ে শুনতে পারলে সেদিন রাতে কী ঘটেছিল তার খানিকটা ধারণা পাওয়া যাবে। অ্যাম্প্লিফায়ারটা দেওয়ালে লাগিয়ে আমি কিছুটা পিছিয়ে এসে দাঁড়ালাম। যন্ত্রের মাথায় লাল আলো পিপ পিপ শব্দে জ্বলে উঠছে। নিচের দিকের নবটা ঘুরে দিলাম। এতে শুধু ওপাশের শব্দ শোনা যাবে তাই নয়, নিজে থেকে রেকর্ডও হতে থাকবে। ছোট্ট স্ক্রিনের উপরে শব্দের ওয়েভফর্ম ফুটে উঠছে। ওঠানামা রয়েছে তাতে, তবে সেটা অস্বাভাবিক নয়। সব ঘরেই স্বাভাবিক কিছু শব্দ প্রায় সারাক্ষণ হতে থাকে। ঠিক যেমন রিক্টার স্কেলের কাঁটা কখনোই থেমে যায় না। যন্ত্রের দিক থেকে মুখ ফিরিয়ে আমি আবার বাইরে বেরিয়ে এলাম। ঘরের ভিতরে সবুজ আভা জ্বলছে। দরজার বাইরের প্যাসেজে দাঁড়িয়ে দুটো ঘরকেই দেখে নিলাম। তারপর অন্য ঘরটার দিকে এগিয়ে গেলাম। এই ঘর হলো সেই ঘর যেখানে মিস্টার কামিনের মেয়ে বউয়ের দেহ ফেলে রেখেছিল ডাকাত। সারা রাত ধরে সেই রক্ত মিশতে থাকে ঘরের মেঝেতে। শুনেছি সেই রক্ত এতদিনেও উঠেনি, কয়েক শতকের ব্যবধানও মুছে ফেলতে পারেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 10টা বাজতে চলেছে। রাত আর একটু গভীর না হলে শব্দ কিছু শুরু হবে বলে তো মনে হয় না। ততক্ষণে বাড়িটা একটু ঘুরে দেখে নেওয়া যেতে পারে। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। সিঁড়ির একপাশে একটা পুরনো ছবি দেওয়াল থেকে ঝুলছে। সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিশেষ কিছু চোখে পড়ল না আমার। নিচে নামতে একটা পরিত্যক্ত সিটিং রুম, চতুর্দিকে ধুলোয় ভরা, তার লাগোয়া একটা ছোট ঘর। আজ বিকাল নাগাদ এই বাড়িতে খাঁটি গেড়েছি। তখন থেকেই দেখতে ইচ্ছে করছিল ঘরটি, কিন্তু এতক্ষণ যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত থাকায় দেখা হয়নি। চাবি দিয়ে দরজাটা খুলে ফেললাম। এই বাড়ির বেশিরভাগ দরজাই মোর্চা ধরে গেছে, ফলে সহজে খুলতে চায় না। রীতিমতো হাড় কাঁপানো আওয়াজ করে দরজাটা খুলে গেল। ঘরটা আকারে উপরের ঘরের তুলনায় বেশ কিছুটা ছোট। সম্ভবত স্টোররুম জাতীয় কিছু ছিল এটা। এদিক ওদিকে মেঝের ওপর কার্পেট ছিঁড়ে গেছে। ঘরের একটা কোণের দিকে তাকাতে ছোট্ট একটা জিনিস চোখে পড়ল।
সেদিকে এগিয়ে গিয়ে কাগজ ও ধুলোর আস্তরণ সরাতে আড়াল থেকে বেরিয়ে এলো একটি জিনিস, একটা বেশ লম্বা জাতীয় বাঁশি। ভারী আশ্চর্য তো, নিশ্চয়ই কামিল পরিবারের কেউ বাজাতো বাঁশিটা। গান বাজানোর প্রতি আমার কোনো আগ্রহ নেই, তবু বাঁশিটাকে ফেলে দিলাম না। দেখলাম বাঁশিটার ওপর কিছু অক্ষর লেখা আছে, ইংরেজি কি না বুঝতে পারলাম না। উপরে এত ধুলোর আস্তরণ পড়েছে যে বোঝার কোনো উপায় নেই। সেটা হাতে ধরেই ঘরের চারপাশটা দেখে নিলাম। বেরিয়ে আসতে যাচ্ছিলাম, এমন সময় একটা ব্যাপার খেয়াল হতে থমকে গেলাম। আমার পায়ের নিচে মেঝে সিমেন্টের, তার উপর এতক্ষণ আমার পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল, এখনও শোনা যাচ্ছে, কিন্তু আওয়াজটা যেন খানিকটা পাল্টে গেছে। শব্দের ব্যাপারে আমার কান সবসময় একটু বেশি সজাগ। নিচে ঝুঁকে পায়ের নিচ থেকে কার্পেটটা সরিয়ে ফেললাম। সঙ্গে সঙ্গে জমাট ধুলোর ঢেউ এসে মুখটাকে ঢেকে দিল। এক হাতে নাক চেপে ধরলাম। কয়েক সেকেন্ড সেইভাবে থাকার পর দৃষ্টি একটু পরিষ্কার হতে দেখলাম কার্পেটের নিচে মাটির উপরে একটা ছোট চৌকো দরজা, ফুট দেড়েকের একটা বর্গক্ষেত্র। মেঝের ওপরেই আংটা দিয়ে বন্ধ করা আছে সেটা। আংটার ওপরেই একটা ছোট কি হোল, সম্ভবত বিশেষ কোনো চাবি ছাড়া খুলবে না দরজাটা। তবে সেই চাবি যে কোথায় আছে তা আমার জানা নেই। ঘরটার দরজাটা কাঠের, সেই দরজার ফাঁক দিয়ে অন্ধকার চোখে পড়ছে। মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়ে সেই ফাঁকায় চোখ রাখলাম। নিশ্চিন্ত অন্ধকার। এর ভেতরে কি আছে সেটা ভিতরে না ঢুকে বোঝার উপায় নেই। তবে জায়গাটা কত বড় আর জিনিসপত্র ভর্তি কি না সেটা বোঝার জন্য একটা উপায় আছে। গর্তের কাছে মুখ নিয়ে গিয়ে জোরে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, কেউ আছেন? আওয়াজটা করেই তাকিয়ে থাকলাম ঘড়ির দিকে। প্রায় 4:04 প্রতিধ্বনি শোনা গেল। হিসাব করে বুঝলাম ভিতরের ঘরটা খুব একটা বড়সড় নয়, সম্ভবত তার বেশিরভাগটাই ফাঁকা। কার্পেটটা আবার ঢাকা দিয়ে উঠে পড়লাম। ঘরটা থেকে বেরোতে গিয়ে একটু থমকে দাঁড়ালাম। ঠিক আগের মুহূর্তে একটা শব্দ শুনতে পেয়েছি। দুটো জিনিস হতে পারে, এক ইঁদুরের কিচমিচ, না হলে। ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে আমি উপরে উঠে এলাম। উপরের ঘরে পৌঁছে আলোর কাছে বাঁশিটা ধরতেই একটা নাম চোখে পড়ল। আমি পড়ার চেষ্টা করলাম, কৌজি। মনে হয় নামটা আমি আগেও শুনেছি। সম্ভবত বাঁশিটা যে কোম্পানি তৈরি করেছে তার নাম। ঘুরিয়ে ফিরে দেখতে গিয়ে একটু খটকা লাগলো। আর 5টা সাধারণ বাঁশির মতো নয় সেটা। বাঁশিতে সাধারণত 6টা বা 8টা ফুটো থাকে, এতে আছে মোট 9খানা ফুটো। সেই ফুটোগুলো আবার নিরেট গোল নয়, কোণের দিকগুলো যেন একটুখানি চেরা। এককালে অল্প কিছুদিন বাঁশি বাজাতে শিখেছিলাম। খানিকটা ধুলো ঝেড়ে নিয়ে সেটা মুখের সামনে ধরে ফুঁ দিয়ে বাজানোর চেষ্টা করলাম। খানিকটা ফাঁপা শব্দ বের হয়ে এলো, বাঁশি বাজল না। সেটা অবশ্য আশ্চর্য কিছু না। বাঁশির চেহারা দেখে মনে হয় না এই বাঁশি আর 5টা সাধারণ বাঁশির মতো বাজানো যায়। বিশেষ কিছু নির্দেশিকা লাগে, তবে এতদিনে পরে সেটা খুঁজে পাওয়া সম্ভব নয়। বাঁশিটাকে টেবিলের ওপর রেখে আমি পাশের চেয়ারটায় বসে পড়লাম। ঘরের ভিতরটায় একটা হলদে আলো জ্বলছে। বাইরে অন্ধকারের মধ্যে ঝিঁঝির ডাক আসছে। টেবিলের ওপর ঝুঁকে পড়ে আমি কাগজপত্রে মন দিলাম। পুলিশের ডায়েরি অনুযায়ী ডাকাতরা বাড়ির এক ঘরে সবাইকে বন্দি করে লুটপাট করে, তারপর নিচে নেমে এসে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়।
পরের দিন সকালে পুলিশ এসে বাইরে থেকে দরজা খুলে 4 জনের দেহ উদ্ধার করে। অর্থাৎ ডাকাতরা চলে যাওয়ার পর তাদেরকে বন্ধ করে খুন করে কেউ। এসব কিছু ভাবার সময় হঠাৎ একটা শব্দে আমার সম্বিত ফিরল। দেখলাম দেওয়ালে আটকানো যন্ত্র থেকে একটা খচখচ আওয়াজ আসছে। পাশের ঘর থেকে কিছু আওয়াজ ধরতে পেরেছি যন্ত্রটা। উঠে গিয়ে হেডফোনটা কানে দিলাম। হ্যাঁ, একটা পায়ের আওয়াজ সিঁড়িতে যেন উপরে উঠে আসছে। বেশ বুঝতে পারলাম আওয়াজটা পাশের ঘরে দরজার কাছে গিয়ে থামলো। তারপর চাবি থেকে দরজা খুলল। কোথা থেকে বাতাস বয়ে আসছে। চাবির আওয়াজ মিলিয়ে আসতেই একটা বাচ্চা মেয়ের গলা পাওয়া গেল। ভয় পেয়ে কাকে যেন ডাকছে সে। কয়েকবার ডাকাডাকি করে সে থমকে গেল। আবার সব কিছু নিস্তব্ধ। আমি একবার ঘড়ি দেখলাম, 11টা বেজেছে। আমার মন বলছে এরপরে কিছু একটা ঘটবে। প্রাথমিক ভয়টা কেটে যেতে আমার মাথা আবার কাজ করতে শুরু করলো। নিচ থেকে কেউ একজন উপরে উঠে এসেছে। এ কি সেই যে লুকিয়েছিল সেই কার্পেটটার নিচের ছোট ঘরটায়? মনে হলো আরেকটা আওয়াজ যেন শুনতে পাচ্ছি, তবে এটা পাশের ঘর থেকে আসছে না, আসছে নিচ থেকে। কে যেন নিচে সিঁড়ির উপর দিয়ে ছুটে যাচ্ছে বারবার। কিন্তু তা কি করে হয়? আমার ধারণা অনুযায়ী এতক্ষণে কামিন পরিবারের লোককে ঘরে আটকে রেখে একতলায় আছে ডাকাতরা। তাহলে সিঁড়ির দিক থেকে বাচ্চা মেয়ের গলা আসবে কি করে? একটু অবাক লাগলো আমার। মেয়ের গলা আসবে কি করে? দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম, আর বেরোতেই থমকে দাঁড়িয়ে পড়লাম। নিচে নামার সিঁড়ির ঠিক ওপরে কয়েকটা রক্তাক্ত পায়ের দাগ সিঁড়ির ওপর থেকে নিচে চলে গেছে। দাগগুলো ভালো করে খেয়াল করলেই বোঝা যায় সেগুলো কোনো শিশুর পায়ের ছাপ। টর্চটা হাতে নিয়ে আমি ধীরে ধীরে তার পাশ ঘেঁষে নিচে নামতে লাগলাম। এখনও হাসির আওয়াজ আসছে। মেঝের উপরে মচমচ করে আওয়াজ হচ্ছে, অর্থাৎ কেউ হেঁটে চলে বেরোচ্ছে। একটা লাল চেয়ারে ভরে যাচ্ছে নিচটা। ঘরটা যেন আস্তে আস্তে ফিরে যাচ্ছে সেই অভিশপ্ত রাতে। একতলার মেঝের উপর যেন রক্ত পড়ে আছে। বাড়ির কোনো একটা ঘর থেকে ঘুম পাড়ানি গানের শব্দ ভেসে আসছে। সেই স্টোর রুমের সামনে গিয়ে দাঁড়াতেই চমকে উঠলাম। ঘরের ঠিক মাঝ বরাবর কার্পেটটা কেউ সরিয়ে দিয়েছে। তার নিচে ছোট কাঠের দরজাটা এখন খোলা। ঘরের লালচে আলো আরও পাতলা হয়ে গিয়ে পড়েছে তার উপরে। এগিয়ে এসে তার ভিতরে উকি দিলাম। ভিতরে প্রায় কিছুই চোখে পড়ছে না, তবে সেই ছোট পায়ের ছাপটা ভিতরে গিয়ে ঢুকেছে। ওপর থেকে একটা ছোট লাফ দিয়ে আমি ভিতরে ঢুকে এলাম। আচমকাই ঘরের তাপমাত্রা কিছুটা নেমে গেছে। ঠান্ডায় আমার শরীর কেঁপে উঠল। মনে হলো ঘরের কোনো এক কোণায় এক মনে কেউ কিছু একটা বিড়বিড় করে চলেছে। অনেকগুলো নির্বাক মানুষ ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে যাচ্ছে। এক পা এগোতেই অন্ধকারের মধ্যে একটা অবয়ব ফুটে উঠল। একটা বাচ্চা মেয়ের শরীর আমার দিকে পেছন করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। পরনে একটা ধুলো মাখা ফ্রক। সমস্ত পিঠে আর কাঁধের খালি অংশে ছিটে ছিটে রক্তের দাগ লেগে আছে। অল্প অল্প যেন দুলছে মেয়েটা। একটা মোহময় ভয় এসে চেপে ধরল আমাকে। আমি তার দিকে এগিয়ে গিয়ে একটা হাত ধীরে ধীরে উপরে তুললাম। তারপর সেটা বাড়িয়ে ধরতে গেলাম তার কাঁধটা। কাঁধে হাতের স্পর্শ পেয়ে একটু একটু করে পিছনে ফিরে আসছে মেয়েটা। তার গলার কাছে একটা গভীর ক্ষতচিহ্ন চোখে পড়ছে। এইবার একটু একটু করে তার চোখ আমার দিকে। প্রায় 3 ফুট পিছিয়ে মাটির ওপরেই পড়ে গেলাম আমি।
গোটা ঘরে বেশ কিছু মানুষের উপস্থিতি অনুভব করতে পারছি। লাল আলোটা এখন আর একটু বেড়ে উঠেছে। সেই আলোয় দেখলাম ঘরের 3 দিকের দেওয়ালের সামনে দাঁড়িয়েছে 3টি ছায়া মূর্তি। তাদের সবার গলাতে রক্তের ছেঁড়া দাগ। আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে তারা। প্রচণ্ড ভয়ের মুহূর্তে একটা কথা মনে পড়ে গেল, উপরের ঘর থেকে এখনও আর্তনাদের আওয়াজ পাওয়া যায়নি, অর্থাৎ ডাকাতরা এখনও হত্যা করেনি কাউকে। তাহলে এদের গলায় কাটা দাগ দেখতে পাচ্ছি কেন? তাহলে কি? মুখ তুলে দেখলাম ঘর ফাঁকা। তার বদলে আমার ঠিক পিছন থেকে খটখট করে একটা আওয়াজ আসছে। কি হতে পারে? উঠে দাঁড়িয়ে পিছনে ফিরলাম। হালকা আলোতে একটা ছোট্ট কাপড় চোখে পড়েছে। সেটার দিকে এগিয়ে গেলাম। গোটা ঘরে আর কোনো শব্দ নেই, একটা ভয়ঙ্কর নীরবতা। সব কোণা থেকে বেরিয়ে এসে চেপে ধরছে আমাকে। দুবার শক্ত হাতে টানাটানি করেও খুলল না কাপড়টা। বেশ বোঝা যায় বহুকাল খোলা হয়নি। কাঠের পাল্লার উপরে কান রেখে আমি শোনার চেষ্টা করলাম। প্রথম কয়েক মুহূর্ত কোনো আওয়াজ নেই। বেশ কিছুক্ষণ কান দিয়ে শুনতে লাগলাম। মনে হলো কাপড়ের ওপাশে যে আছে সে যেন এক্ষুনি কিছু একটা সংকেত দেবে। না, অনেকক্ষণ সেইভাবে থেকে কোনো শব্দ শুনতে পেলাম না। ঘরের আলো নিভে গিয়ে আবার অন্ধকার এসে গ্রাস করেছে ঘরটাকে। এখানে আর কোনো কাজ নেই আমার। বেসমেন্ট ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। একটা ব্যাপার এতক্ষণে বুঝতে পারছি যে এই পরিবারের অত্যন্ত 3 জনকে ডাকাত আসার আগেই খুন করেছিল কেউ। বাকি একজনকে সে পরে খুন করে। কিন্তু ডাকাতরা আসার আগেই যদি খুন হয়ে থাকে, তাহলে ডাকাতরা আসার পরে সবাই চিৎকার করলো কি করে? উপরে উঠে আসতেই শোনা গেল পাশের ঘর থেকে ছটফটানির শব্দ বেড়ে উঠেছে। বেশ বোঝা যায় ঘরের ভিতরে একটা দৌড়াদৌড়ি শুরু হয়েছে। বাতাসে ছুরি চলার আওয়াজ। ঘরে ঢুকে আমি চেয়ারে বসে পড়লাম। কি যেন একটা ভুল হয়ে যাচ্ছে। কিছু একটা যেন এতক্ষণে বোঝা উচিত ছিল, কিন্তু বুঝে উঠতে পারছি না। টেবিলের একপাশে সেই বাঁশিটা পড়েছিল। সেটা হাতে নিয়ে ঘুরে ফিরে দেখলাম। সেটাকে আবার বাজানোর চেষ্টা করলাম। কিছুই বুঝতে পারছি না। চেয়ার ছেড়ে উঠে পড়লাম। এই অবস্থায় ভয় পেয়ে বাড়ি ফিরে যেতে পারি, কিন্তু তাতে কামিন পরিবারের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের এত কাছাকাছি এসেও সমাধান না করে ফিরে যেতে হবে। মন বলছে আমার সব প্রশ্নের উত্তর পাশের ঘরের দরজা খুললেই পাওয়া যাবে। ঘরটার চাবি আমার কাছেই, কিন্তু ক্যাসেটের লোকটা। কয়েক মিনিট ভেবে নিয়ে মনস্থির করলাম, যা হোক দেখা যাবে। ব্যাগ খুঁজে চাবিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম আমি। পাশের ঘরের দরজার কি হলে চাবিটা ঢুকিয়ে দিয়ে একটু ঘোরাতেই খুলে গেল দরজাটা। আমি ধীরে হাতে করে পাল্লাটা খুলে ফেললাম। এখন আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না ঘর থেকে। চতুর্দিক অন্ধকারে ঢেকে আছে। টর্চটা জেলে প্রথমেই মেঝেতে ফেললাম। মাটির ওপরে কালচে হয়ে যাওয়া রক্তের দাগ ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি বয়ে গেছে। টর্চের আলো পড়ে মনে হচ্ছে কিছুটা রূপলি রক্ত পড়ে আছে। সেদিকে এগিয়ে গেলাম। উল্টো দিকের দেওয়াল থেকে দরজার দিকে এগিয়েছে রক্ত। চারপাশে আলোটা ঘোরাতে অন্য একটা জিনিস চোখে পড়ল। রক্ত দরজার দিকে অগ্রসর হলেও তার একটা শাখা মূল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে পাশের একটা দেওয়ালের দিকে এগিয়েছে। সেটা ধরে দেওয়ালের সামনেটাই বসে পড়লাম আমি। যেখানে থেমেছে সেখানে দেওয়ালের একদম নিচের দিকে কেউ ধারালো কিছু দিয়ে আঁচড় কেটে
কিছু লিখতে চেয়েছে। সেগুলো ভালো করে দেখতে চিনতে পারলাম আমি। কোনো শব্দ নয়, লেখা আছে কিছু সুর, কতগুলো ধ্বনি, পিয়ানোর রোলের আকারে কিছু নির্দেশ। কে লিখলো এগুলো? মুহূর্তে মনে পড়ে গেল সেই বাঁশিটার কথা। তাহলে কি সেটা দিয়ে এই সুরটা বাজানোর কথা বলতে চেয়েছিল কেউ? আমি দৌড়ে পাশের ঘর থেকে সেই বাঁশির মতো দেখতে জিনিসটা নিয়ে এলাম। দেওয়ালের লেখাতে 9টা গর্তের কোথায় কোথায় আঙুল রাখতে হবে স্পষ্ট বলা আছে। অর্থাৎ সন্দেহ নেই এই বাঁশিটার কথাই বলা হয়েছে লেখায়। একটা সুর উঠেছে সত্যি। এমন অদ্ভুত মিহি সুর যে আমি বাজাতে পারি তা নিজেই জানতাম না। নিজের কানকেই যেন নিজে বিশ্বাস করতে পারছি না। সুরটা শুনতে শুনতে ঘুম পেল আমার। ঠিক ঘুম নয়, যেন নিজের মধ্যে থেকে একটু একটু করে সরে যাচ্ছি। আমার চারপাশে কয়েকটা পুরনো ঘটনা দ্বিতীয়বার ঘটতে শুরু করেছে। যেন সেগুলো আমার কল্পনা নয়, সেগুলো আমার স্মৃতি। হ্যাঁ, একে একে দেখতে পাচ্ছি সব। ডাকাতরা আসার আগেই রাগের মাথায় স্ত্রী 2 মেয়েকে হত্যা করে বেসমেন্টের কাপড়ে লুকিয়ে রাখেন মিস্টার ক্যামেল। 4 জনেই এক ঘরে আছে ভেবে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় ডাকাতরা। বাড়িতে লুটপাট করে চলে যাওয়ার সময় ঘরের বেসমেন্টে পড়ে থাকা এই বাঁশিটা নিধিরামের চোখে পড়ে। জিনিসটা ভালো লেগে যায়। ডাকাতরা কিছু দূর চলে যাওয়ার পরে সে ঠিক করে এই বাঁশিটা নিয়ে যাবে সে। ফলে সে একা আবার এই বাড়িতে ফিরে আসে। বেসমেন্টে ঢুকে বাঁশিটা নিয়ে কোনো বিশেষ সুর বাজাতে থাকে। তারপরেই কিছু একটা পরিবর্তন হয়ে যায়। বাঁশিটা সেখানেই ফেলে রেখে দরজা দিয়ে বেরিয়ে যায় সে। কিন্তু মিস্টার ক্যামেলের ঘরে গিয়ে তাকে কে খুন করলো? আর আমি বা এতগুলো ঘটনা দেখতে পেলাম কি করে? অনেকক্ষণ পরে ঘুম ভাঙল। ঘরটা ছেড়ে বেরিয়ে এলাম আমি। মনে পড়ল ব্যাগের ভেতরে নিধিরামের দেওয়া বাক্সটার কথা। এখন সেটা খুলতে আর কোনো বাধা নেই আমার বহুদিনের চেনা হলদে আলোয় ভরা ঘরের ঠিক মাঝ বরাবর টেবিলের উপর একটা ব্যাগ রাখা আছে। সেটার ভিতরে হাত ঢুকিয়ে দিলাম। খানিক খোঁজাখুঁজির পরে বাক্সটা হাতে লাগলো। সেটা বাইরে বের করে নিয়ে আমি খুলে ফেললাম। একটা ছোট ইঞ্চি 3 ফাঁজ করা কাগজের ওপর একটা ছোট বৃত্তাকার কুটল্যাক চ্যাম্প, কোনো বাচ্চা মেয়ের খেলনা। বহু যুগ এইরকম পড়ে থাকে, নীলচে রং খয়েরি হয়ে গেছে। সেটা পাশে সরিয়ে রেখে কাগজটা খুলে ফেললাম। শুধু 2টো শব্দ লেখা আছে তাতে। শব্দগুলো চিনতে পারলাম আমি। কৌজি। বাঁশিতে লেখা শব্দটার কথা মনে পড়ে গেল আমার। কোনো কোম্পানির নাম নয় সেটা। প্রাচীন চেনা লোককথা অনুসারে এই বাঁশি বাজিয়ে মৃত মানুষের আত্মাকে আহ্বান করা যায়। পিছনে ফিরে তাকালাম। এই ঘরের দরজাটা ঠিক সামনেটায় একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়িয়েছে। মাথাটা একটু ঝুঁকিয়ে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে সে। তারপর সে এগিয়ে এলো আমার দিকে। ধীরে ধীরে একটা হাত বাড়িয়ে দিল আমার দিকে। তার নীলচে চোখের মণিটা তখন অস্বাভাবিকভাবে বড় হয়ে উঠেছে। গোটা চোখটার দখল নিয়েছে সেটা। আবার হাসতে শুরু করেছে সে। তীব্র এক আহ্বানে আমাকে তার দিকে টেনে নিয়েছি। বুঝলাম নিজের শরীরের ওপর দখল হারাচ্ছি। সকালে সেইভাবেই ঘুম ভাঙল। মাথাটা এতটা ভারী হয়ে আছে যেন মনে হয় কয়েক বছর পর ঘুম থেকে জেগে উঠলাম। কিছুক্ষণ ঘরেরই এক কোণে বসে থাকার পর একটু সুস্থ হতে নিচে নেমে এলাম। বেসমেন্টের দরজা আর খোলা নেই। ফলে কাপড়ের মধ্যে কী ছিল সেটা আমি জানতে পারিনি। বাঁশিটা নিয়ে আসিনি। ওটা ওই বাড়িতে যেখানে রাখা ছিল
সেখানেই ফেলে এসেছি। চাইলে যে কেউ সেটা নিয়ে আসতে পারে সেই কাপড়ের ভিতর থেকে। কি ছিল সেটা আমার দেখা হয়নি। ও ঘরে আর ফিরে যেতে ইচ্ছা করে না আমার। বলছিলাম না আমি মৃত্যুর গ্রাস থেকে ফিরে এসেছি। ভালো কথা, এর মধ্যে একটা তথ্য আমি আপনাদের জানিয়ে রাখি। মিস্টার কামিনদের পরিবারে প্রত্যেকেরই একটা বিশেষ ক্ষমতা ছিল। সেই ক্ষমতার জোরেই সেদিন রাতে ডাকাতের মনে হয়েছিল ঘরে একজন নয়, 4 জনই আছে। তবে সে ক্ষমতাটার কথা আজ বলার সময় নেই আপনাদের, পরে কোনো দিন এসে আবার বলা যাবে। আজ আসি। তো এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভৌতিক ঘটনার সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।